শিবির ছাত্রলীগের সাথে তলে তলে আতাত করে তাদের ভোটটা শিবির পেয়েছে। হয়েছে যে সরকারি দলের নিজেদের মধ্যে কম্পিটিশন, কারণ শিক্ষার্থীরা নির্বাচন করছে তাদের ক্যাম্পাসের প্রতিনিধি, সেখানে সরকারের স্টেক হোল্ডারের সমস্যা কি? শিক্ষার্থীদের ছাত্রলীগের বিরুদ্ধে রায় দেওয়ার অধিকার রয়েছে এবং শিক্ষার্থীরা যদি মনে করে যে ছাত্রলীগের কর্মকাণ্ড আশাপ্রদ নয়, সেক্ষেত্রে সেই জবাবটিও শিক্ষার্থীরা কিন্তু ব্যালটের মাধ্যমে দিবে। তো সেটি তো আসলে শিবিরের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য ছিল। সমস্ত নিয়ম কানুন অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে? আপনারা গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেন, কিন্তু আপনারা তখন আবার শিবির রাজনীতি করতে পারবে না, তাদেরকে পেলে পেটাতে হবে। ইসলামী ছাত্র শিবির এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরও কিন্তু অংশগ্রহণ করেছে, তারাও প্যানেল দিয়েছে। এই দমন পীড়নের সময় বাংলাদেশ ছাত্রলীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেল, সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো এবং ছাত্রলীগকে অংশগ্রহণ করতে দেয়া হলো না। তারপরেও 75 থেকে 78% ভোট পড়লো এই নির্বাচনে। মানে আমি এই প্রশ্নটা করছিলাম এই কারণেই যে তাহলে ছাত্রলীগ কি ইররিলেভেন্ট? আসলে ইতিমধ্যে এক প্রকার প্রমাণিতই বলা যায় যে এই স্বয়ংক্রিয়ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনই আসলে শিক্ষার্থীদের ভোট দেওয়ার দায়িত্বটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে বলে এরকম মনে করে কেউ তো চ্যালেঞ্জ করলো না বা কারো কাছে এই প্রমাণগুলো উপস্থাপন করে এটি তো প্রমাণিত করা হলো না। বাংলাদেশে এতগুলো সংবাদ মাধ্যম, আজকে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমে একজন আওয়ামী লীগ নেতা আপনি বলতে পারবেন যে 5ই আগস্টের পরে কথা বলতে পেরেছে? স্বীকার করছি, আমরা তো এটি অবলীলায় স্বীকার করছি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে আপনি দেখুন যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে ঘটে। যেমন কি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের উপর নিপীড়নের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কর্মীরা কিভাবে সম্পৃক্ত ছিল। আপনারা কিছু করলেন না কেন? ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে তারা এগুলো করতে পারলো, আপনারা কেন চুপচাপ? কি ব্যবস্থা নিয়েছিলেন? না তারা যদি ছাত্রলীগের মিছিলে না যায় তাদেরকে মারধর খেতে হবে, তারা বঞ্চনার শিকার হবে, এই যে বিষয়গুলো তারা করবেটা কি আসলে? একদম গ্রাম থেকে আসা ছাত্ররা যদি এভাবে বাধ্য করেন, আপনারা অনুপ্রবেশ না করে কি করবে? দেখুন, যখন আপনার রাজনৈতিক বিশ্বাস, আপনার তো আন্দোলন করার অধিকার আছে, আন্দোলনের বিপক্ষে যাওয়ার অধিকার আছে, এটা তো আপনার নাগরিক স্বাধীনতা। শিবির ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস জয় এবং ছাত্র দলের ভরাডুবির পর এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলটির সিনিয়র নেতারা। আসলে কি তলে তলে আঁতাত হয়েছে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের মধ্যে? কারা পেয়েছে ছাত্রলীগের ভোট? ডাকসু নির্বাচনে ভিপি হয়েছেন সাবেক ছাত্রলীগ সদস্য আব্দুর রশিদ জিতু। এছাড়া বাকি পদগুলোতেও শিবিরের জয় জয়কার। কড়া নাড়ছে ডাকসু নির্বাচন। এই ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে কি বার্তা পাচ্ছে দীর্ঘদিনের প্রতাপশালী এবং বর্তমানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ? যাচ্ছে এই নির্বাচনগুলো, নির্বাচন ফলাফল, নির্বাচনের একটু বিস্তারিত বিষয়ে কথা বলতে চাই। শুরু করব একটা অভিযোগ ডাকসু নির্বাচনের পরে বিশেষ করে যেটি এসেছে। মির্জা আব্বাস সহ বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেছেন যে শিবির ছাত্রলীগের সাথে তলে তলে আতাত করে তাদের ভোটটা শিবির পেয়েছে। এই অভিযোগের, এবং তিনি ছাড়া আসলে বিএনপির অনেক সিনিয়র নেতারা এরকমটা বলেছেন, এই অভিযোগের সত্যতা কতটা? প্রশ্নটা যদি এভাবেও করি যে ছাত্রলীগ বা তাদের সমর্থকদের ভোট কার কাছে গেছে বা কাদের কাছে গেছে? ধন্যবাদ। প্রথমে হচ্ছে ডাকসু নির্বাচনের বিষয়ে আমাদের নিজস্ব অবস্থান রয়েছে, নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সংকটের প্রশ্নটি এখন সবচেয়ে বেশি জরুরি। তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক লক্ষ্য কিন্তু সেটিকে ঘিরে আবর্তিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটি প্রথমবারের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের ব্যর্থ হয়, কারণ এখানে বাংলাদেশ ছাত্রলীগের অংশগ্রহণ করার সুযোগ হয়নি। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে যেটি প্রথমবারের মতো। সে কারণে কিন্তু আমরা এই নির্বাচনে অংশগ্রহণ, এই নির্বাচনে কাউকে সমর্থন দান করা, এই নির্বাচনকে সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা, এই বিষয়গুলোর আমরা বাইরে ছিলাম। আমরা মনে করি যে গোটা নির্বাচনটি একটি নিয়ন্ত্রণমূলক নির্বাচন। গোটা নির্বাচনটা হয়েছে যে সরকারি দলের নিজেদের মধ্যে কম্পিটিশন। কারণ আপনি শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করবেন, শিক্ষার্থীরা ছাত্র দলকেও সরকারি দল মনে করে, ছাত্র শিবিরকেও সরকারি দল মনে করে, এনসিপি ছাত্র সংগঠন বাকসাস তাকেও সরকারি দল মনে করে, এবং অন্যান্য যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা সবাই কোনো না কোনো ভাবে আসলে সরকারের স্টেক হোল্ডার। সে কারণে এখানে শিক্ষার্থীদের বাছাই করার সুযোগ আর আসলে সেই অর্থে ছিল না। আর ইসলামী ছাত্র শিবিরের যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের, ধরুন সেটা হয়েও থাকে, মানে সরকারের স্টেক হোল্ডার, তো তাতে শিক্ষার্থীরা নির্বাচন করছে তাদের ক্যাম্পাসের প্রতিনিধি, সেখানে সরকারের স্টেক হোল্ডারের সমস্যা কি? তারা প্রতিনিধিদের মধ্যে থেকে বাছাই করছে। যদি ধরেও থাকে, শিক্ষার্থীদের পছন্দ করার তো স্বাধীনতা থাকতে হবে। শিক্ষার্থীদের তো রায় দেওয়ার, পছন্দ করার স্বাধীনতা রয়েছে। শিক্ষার্থীদের ছাত্রলীগের বিরুদ্ধে রায় দেওয়ার অধিকার রয়েছে এবং শিক্ষার্থীরা যদি মনে করে যে ছাত্রলীগের কর্মকাণ্ড আশাপ্রদ নয়, সেক্ষেত্রে সেই জবাবটিও শিক্ষার্থীরা কিন্তু ব্যালটের মাধ্যমে দিবে। কিন্তু আপনি যখন নির্বাচনটি করছেন, ছাত্রলীগকে বাইরে রাখছেন, এবং আপনি দেখুন যে এই নির্বাচনটির পুরো বিষয়টি যদি আপনি দেখেন যে ভোটার তালিকা, আপনি তো বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষার্থী তিনি তো ভোটার। এটি তো রাজনৈতিক বিশ্বাসের কারণে, সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারো ভোটার তালিকা থেকে আপনি বাদ দিতে পারেন না।
তো এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের সঙ্গে আগেই তো বহিষ্কার করা হয়েছে, সাময়িক বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে, এরপরেও যারা ঘটনাক্রমে কিংবা দুর্ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকা লিস্টে এসেছে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই নতুন ধরনের মব তৈরি করে আবার বিশ্ববিদ্যালয়ের এই তফসিল ঘোষণার পরেও কিন্তু ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে, কারো প্রার্থিতা আবার বহাল তবিয়তে আছে। তো গোটা নির্বাচনটাই আসলে প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি যে বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছে তারাই তো দখলদার, তারাই অবৈধ, তারা বেআইনি ভাবে রাষ্ট্র ক্ষমতায় আসীন রয়েছে। সে কারণে তাদের নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেটি আসলে এই দখলদার সরকারের প্রতি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়বদ্ধতা পোষণ করছে, সেখানে কিন্তু শিক্ষার্থীদেরকে আপনি চয়েস করার স্বাধীনতা দিচ্ছেন না। আপনি বলে দিচ্ছেন যে এদের মধ্য থেকে আপনাকে বাছাই করে নিতে হবে, এর বাইরে বাছাই করার কোনো স্বাধীনতা আপনার থাকছে না। চয়েস করার তো সে স্বাধীনতা কারণে এই না থাকার নির্বাচনটি পরেও একবারে 75 থেকে 78% ভোট পড়লো সাদ্দাম, এবং সেটি নিয়ে তো আমাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। সেটি নিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কি বলছে সেটি নিয়ে তো তারা প্রশ্ন তুলছে। তারা 78% এই ভোট গ্রহণের হার, সেটি নিয়ে কিন্তু ছাত্র দল, সেটি নিয়ে বামপন্থীদের প্যানেল, এমনকি নির্বাচন চলাকালীন সময় ছাত্র শিবিরের বক্তব্য যদি আপনি দেখেন, তারাও কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। পুরো নির্বাচন প্রক্রিয়াটা কি তারা ত্রুটিপূর্ণ বলছে। দ্বিতীয়ার্ধে বিশেষ করে নির্বাচন, জাতীয় বলি বা ছাত্র সংসদ বলি, এরকম প্রশ্ন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হয়েছে? হ্যাঁ, নির্বাচনের অবশ্যই ত্রুটি বিচ্যুতি এই বিষয়গুলো নিয়ে এক ধরনের আলোচনার সুযোগ তো সবসময় কেন্দ্র করে যদি আপনি দেখেন, তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়াটি নিয়ে কিন্তু এক হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের অংশগ্রহণের সুযোগ থাকছে না, আরেকটি হচ্ছে যারা অংশগ্রহণ করছে এমনকি যারা বিজয়ী হচ্ছে, পরাজিত হচ্ছে, পক্ষ বিপক্ষ সবার কিন্তু অভিযোগগুলো থাকছে। এবং আপনি দেখুন এমন একটি নির্বাচন, আপনি সর্বশেষ খবরটিও যদি দেখেন, 18 জন প্রার্থী ভোটের ফলাফলে গরমিল। হল সংসদে তিনি যে ভোট পেয়েছেন, কেন্দ্রীয় সংসদের হিসেবের সঙ্গে কিন্তু তার কোনো এই যে যোগফল, সেটি কিন্তু ম্যাথ ইজ নট ম্যাথিং, ফলাফল কিন্তু মিলছে না। এবং নির্বাচন প্রক্রিয়াকে ঘিরেও যদি আপনি পুরো সময়টি দেখেন যে শিক্ষার্থীরা এসে বলছে, টিএসসির ভোট কেন্দ্রে আপনি দেখবেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে, অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে এমন একটি নির্বাচনে। আরেকজন শিক্ষার্থী আসছেন, তিনি বলছেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে, তারপরেও তার শিক্ষার্থী পূর্বের ভোটটি বাতিল না করে তার ভোট দেওয়ার ব্যবস্থাটি কিন্তু করেছে। এবং ভোট গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করা এবং সার্বিকভাবে পরিসরটি যদি আপনি দেখেন, তো নির্বাচনটি তো অবশ্যই নানাভাবে প্রশ্নবিদ্ধ। নিশ্চয়ই, কিন্তু এরকম আমি এটাই আসলে প্রশ্ন করছিলাম যে এরকম নানাভাবে প্রশ্নবিদ্ধ, আসলে অনেক অভিযোগ সামনে আসছে, ক্যামেরার সামনে আমরা দেখেছি, কিন্তু এরকম প্রশ্নহীন নির্বাচন বাংলাদেশে, মানে ছাত্র সংসদ থেকে একদম যদি বলি জাতীয় নির্বাচন, কোথায় হলো, কোনটা? বা যদি আমি একটু প্রশ্নটা এভাবেও করি, এটাও যদি বলি সাদ্দাম, যে এই প্রশ্নগুলো যদি নাও থাকতো বা যে প্রশ্নগুলো থাকার কারণে কি এমন কিছু হয়েছে যে ফল একদম উল্টাপাল্টা হয়ে যাবার মতো, এমন তো কোনো প্রশ্ন আছে বলে কেউ বলছে না। বিশ্লেষকরা সবাই তো বিশ্লেষণ করছে, বলছেন অনিয়ম আছে, কিন্তু সেই অনিয়ম এত বড় না যাতে আসলে ফল পরিবর্তন হয়ে যাবার মতো। নির্বাচনটি তো অগণতান্ত্রিক, একটি হচ্ছে আইনগত প্রশ্ন তো থাকছে, নির্বাচনটি তো অগণতান্ত্রিক। আপনি নির্বাচন যদি করেন, তাকে আপনার প্রার্থী হওয়ার স্বাধীনতা থাকতে হবে, আপনার ভোটার হওয়ার স্বাধীনতা থাকতে হবে এবং আপনার বাছাই করার স্বাধীনতা থাকতে হবে। আপনি যখন আপনি সরকারকে যারা সমর্থন করে তাদের মধ্য থেকে আপনি যখন ছাত্র সংসদের নির্বাচনটা করেন, তাহলে তো সেখানেই তো এটি প্রশ্নবিদ্ধ, সেখানেই তো গণতন্ত্রের প্রশ্নটি আপনার থাকছেন। গণতন্ত্রে যদি আপনি মনে করেন যে শিক্ষার্থীরা বাছাই করবে, জবাব দেবে, রায় দেবে, পক্ষে বিপক্ষে রায় দেবে, নিরঙ্কুশ ভাবে কিংবা প্রত্যাখ্যান করবে, তো সেই সুযোগটি তো আপনি নির্বাচনের আগেই রাখছেন না। তো নির্বাচনের আগেই তো এটি প্রমাণিত হচ্ছে যে ফলাফলটা কাদের মধ্য থেকে বিজয়ী হয়ে আসছে, সেটি তো আগে থেকে আপনি নির্ধারণ করে দিচ্ছেন। আরেকটি হচ্ছে যে আইনগত প্রশ্ন কিন্তু থাকছেই। আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে যদি দেখেন যে আইনগত প্রশ্নটি, আপনি দেখুন যে আপনি বলছেন যে এটি বৈধতা কেউ দিচ্ছে কি দিচ্ছে না, সে জায়গা থেকে দেখছেন। এই নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আপনি কাউকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, আবার বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আপনি কারো প্রার্থিতা বাতিল করে দিয়েছেন। এই নির্বাচন কমিশনই তো করেছে, ভোটার তালিকা থেকে আপনি বাদ দিয়েছেন। তো এবং আরেকটি বড় বিষয়, যেটা আমি যেহেতু বিগত ডাকসু নির্বাচনে আমি নির্বাচিত হয়েছিলাম, ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম, দেখুন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটাই প্রহসনমূলক সিদ্ধান্ত নিয়েছে। 2019 সালের 26 সেপ্টেম্বর ডাকসু ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের আইনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন 1973-এর সমস্ত নিয়ম কানুন অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি উপাচার্য, তার অধীনে থেকেই তো বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেই সিদ্ধান্ত বাতিল করেছে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি সেই সিদ্ধান্ত পরিমার্জন এডিট করেছে? সিদ্ধান্ত পরিবর্তন পরিবর্তন করেনি। সিদ্ধান্ত পরিবর্তন করেনি, অথচ একটা ধর্মভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনকে কিন্তু নির্বাচন করার
দায়িত্ব দিল। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নিজের যে আইন কানুন প্যানেলের নামটা কিন্তু সেটির শিবির প্রতিও ছিল কিন্তু না, আসলে ছাত্র শিবির ছিল শ্রদ্ধা না, থাকেনি। প্যানেল ঐক্যবদ্ধ ছাত্র সংঘ বা এই নামটা সম্ভবত এরকম বা জোট এরকম একটা নাম ছিল। দেখুন, এটি প্যানেলের যে বিষয়টি থাকে যে ছাত্র সংগঠনগুলো নির্বাচন সামনে রেখে এটি প্যানেল অনুযায়ী যে নির্বাচন করতে হবে ছাত্র সংসদের আইন অনুযায়ী, তো সেটিও বলা দেওয়া নেই। এটি বিশ্ববিদ্যালয়টি প্রচলিত থাকা যে একটি ছাত্র সংগঠন যখন নির্বাচন করছে, যাতে করে সাধারণ শিক্ষার্থীদের ইনক্লুশনটা নিশ্চিত করা যায়, এটা দেখতে যেন আরো বেশি অন্তর্ভুক্তিমূলক দেখায়, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক দেখায়, যে কারণে এই নামগুলো দেওয়া হয়। এটির মানে এই নয় যে ছাত্র সংগঠনগুলো সমর্থন থাকছে না। সবাই জানে ছাত্র শিবিরের প্যানেল কোনটি, ছাত্র দলের প্যানেল কোনটি, বামপন্থীদের প্যানেল কোনটি, এটি কিন্তু সবার সামনেই যে আমাদেরকে পরিষ্কার হয়েছে। আরেকটু স্পষ্ট যে করবেন, কারণে যারা হয়তো বিশ্ববিদ্যালয় অনেকেই ভুলে গেছি বা স্মরণ করতে পারি না, যে 19 সালে আপনারা কিভাবে ধর্মভিত্তিক বা শিবিরকে কিভাবে রাজনীতির বাইরে রাখার সিদ্ধান্ত হলো, সেই ইয়েটা কি, নিয়মটা কি হলো? দেখুন, একটি তো হচ্ছে পূর্ব থেকেই একটি সিদ্ধান্ত ছিল, যেটি রাজনৈতিক কিংবা বলতে পারেন যে সোশ্যাল কন্ট্রাক্ট, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছদ, যেটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি আইনানুগ বা শৃঙ্খলাগত কিংবা ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের নিয়ম তৈরি করে দেওয়ার জন্য একটি একটি প্রাতিষ্ঠানিক একটি ফোরাম। সেখানে 90 দশকে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সকল ছাত্র সংগঠনের মত ঐক্য। এটি হচ্ছে রাজনৈতিক দিক, একটা সামাজিক চুক্তি ছাত্র সংগঠনগুলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যকার চুক্তি। সেটির ব্যত্যয় তো বটেই, কারণ সেই সিদ্ধান্ত কিন্তু ছাত্র সংগঠনগুলো গ্রহণ করেনি। আরেকটি হচ্ছে যে আপনি যেটি জানতে চাচ্ছেন সেটি হচ্ছে হ্যাঁ, 2019 ঐক্যমত সালের হলো, কিন্তু 26 শিবির কি সেপ্টেম্বর নিষিদ্ধ ঢাকা হলো? বিশ্ববিদ্যালয়, হ্যাঁ অবশ্যই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত তো আর বদল করা হয়নি। এটি ছাত্র শিবির সংগঠন হিসেবে কাউকে নিষিদ্ধ করা সেটি নয়, ধর্মভিত্তিক ছাত্র রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিষিদ্ধ করা হয়েছে। এবং এটি বিশ্ববিদ্যালয়ের গৃহীত সিদ্ধান্ত, ছাত্র প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যকার গৃহীত সিদ্ধান্ত। আপনি মনে করতে পারেন যে এই সিদ্ধান্তটি পরিবর্তন করা প্রয়োজন কি না, সেটি আপনি অবশ্যই বিবেচনা করতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্ত তো পরিবর্তন করা হয়নি। সেই সিদ্ধান্ত পরিবর্তন না করেই যখন এই আপনি নির্বাচনটি করেছেন, তো আইনগত প্রশ্ন তো ভবিষ্যতের জন্য অবশ্যই কিন্তু থাকছে। শিবির তো আসলে ধর্মভিত্তিক, আমি একটু মানে আর্গু করার জন্য বলছি, শিবির তো ধর্মভিত্তিক প্রচারণাও চালান, তাদের প্যানেলে মানে নন মুসলিম ছিলেন যারা, বা তাদের প্যানেলে আরো ডাইভার্সিটি ছিল, শুধু তো ধর্মভিত্তিক প্রচারণা তারা করেছেন, বিষয়টা এমন হয়নি এবার। দেখুন, ইসলামী ছাত্র শিবিরের যিনি সদস্য এবং আপনি তার জানেন যে তাকে শপথ নিতে হয়, তাকে রীতিমতো সমস্ত ধরনের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিন্তু দায়িত্ব পালন করতে হয়। এবং তাদের দায়বদ্ধতা, আপনি যদি ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্রটি দেখেন, তাদের দায়বদ্ধতা কিন্তু এক ধরনের ধর্মীয় সমাজ ব্যবস্থার জন্য, শরিয়া আইনের জন্য এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য। এবং এটির কারণেই বিভিন্ন ধরনের কৌশল তারা গ্রহণ করে। তাদের কৌশল কোনটি, লক্ষ্য কোনটি, এটি কিন্তু সবার সামনেই পরিষ্কার। এবং তাদের যে রাজনৈতিক দর্শন রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে, আজকে তারা নারী স্বাধীনতার কথা বলছে, নারী পোশাকের স্বাধীনতা নিয়ে তার প্রশ্ন তুলছে না, কিংবা সফট টোনে তারা কথা বলছে, কিন্তু মূল লক্ষ্য তো তারা সেটি নয়। মূল লক্ষ্য হচ্ছে যে তারা আসলেই তারা ধর্মকে একটি সমাজ একটা চাপিয়ে দিতে চায় সমাজের উপরে, রাষ্ট্রের উপরে। এবং ধর্মকে তারা ব্যক্তিগত অধিকার, সেই জায়গা থেকে আমরা যেমন ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি, সেই জায়গা কিন্তু তারা দেখে না, বরং তারা মনে করে যে একটি ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং আমাদের মানব রাষ্ট্র যে সংবিধান, আপনি দেখুন যে আমাদের সংবিধান তৈরি করেছে মানুষ, তৈরি করেছে আলাপ আলোচনার ভিত্তিতে সেটি তৈরি করেছে। এবং সেই গণতান্ত্রিক বিধিবিধান কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। তারা তো তাদের মানে সুস্পষ্ট সেখানে ভাবেই তারা আবারও সেই প্রশ্ন, ঘোষণা করবে এবং গণতান্ত্রিক যেটি বিধিবিধান তাদের তাদের মূল লক্ষ্য না, কিন্তু লিখিত গণতন্ত্রের কোন দলিল, নীতি বলে? জামায়াতের দলিল, শিবিরের দলিল। জি, আপনি বলছিলেন যে ছাত্রলীগকে মানে প্রার্থী হবার সুযোগ দেয় নাই, মানে ছাত্র, এটা গণতান্ত্রিক না, আপনি এই প্রশ্নটা করছিলেন এই নির্বাচন নিয়ে, এবং ছাত্রলীগকে প্রত্যাখ্যানের সুযোগও আসলে থাকার কথা ছাত্রদের, সেটি আপনি বলছিলেন যে তাহলে এটা গণতান্ত্রিক হতো। তো সেটি তো আসলে শিবিরের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য ছিল। আপনারা কেন তাহলে তাদের বা ছাত্রদেরও সেই গণতান্ত্রিক অধিকারটা থেকে তাদেরকে বঞ্চিত করলেন? ছাত্রদের মধ্যে যে এখন অনেকেই আসলে শিবিরকে পছন্দ করছে, ভোট দিতে চাইছে বা চেয়েছিল হয়তো আগে, সেটা তো আপনাদের কারণে হয়ে উঠতে পারে নাই, তাই নয় কি? হচ্ছে এটা যে প্রতারণার বিষয়, আপনি একটি বিশ্বাস করেন একটি, বলবেন আরেকটি, আপনার মূল লক্ষ্য একটি, আপনি কৌশল হিসেবে বলছেন একটি, আপনি শিক্ষার্থীদের সামনে বিভ্রান্তি, আমি যেটি বিশ্বাস করি আমি শিক্ষার্থীদের সামনে সেটি উপস্থাপন করবো, এটি তো আমাদের নৈতিক দায়িত্ব, আমার নাগরিক দায়িত্ব। এবং সেই জায়গা থেকে আপনি দেখুন, আমি ছাত্রলীগের রাজনীতি করি, আমরা একটা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিশ্বাস করি, আমি ধর্মনিরপেক্ষ সমাজ মূল্যবোধে বিশ্বাস করি, আমরা জাতিগত লিঙ্গীয় বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আমরা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি। তো সেটি বলেই তো আমাকে রাজনৈতিক সমর্থন আদায় করার চেষ্টা করা হবে, শিক্ষার্থীদের সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে। এবং আপনি, এটি তো একটা স্বাভাবিক গতিবিধি, আপনি যেটি বিশ্বাস করবেন সেটি বলবেন। এবং এই ইসলামী ছাত্র শিবির এই সংগঠনটি, আপনি দেখুন যে আমরা নিজেরাও এটির ভিকটিম হয়েছে, এবং শুধু আমরা নই, আজকে অন্যান্য ছাত্র সংগঠন, সামাজিক ছাত্রলীগ সংগঠন, তারা সংগঠনে বিশ্বাস করে একটি, অথচ তারা ইনফিল্ট্রেশনে বিশ্বাস করে, অনুপ্রবেশ করছে, অনুপ্রবেশের রাজনীতি তারা করেছে, অন্য সংগঠনের অভ্যন্তরে তারা প্রবেশ করেছে, অন্য সংগঠনের অভ্যন্তরে ঢুকে অপরাধমূলক কর্মকাণ্ড তারা করেছে। এবং আজকেও কিন্তু তারা সেটাই করছে। তিনি আপনি যেটি বলার চেষ্টা করছিলেন যে তারা কোন ধরনের বক্তব্যগুলো সামনে নিয়েছে, আসলে তো তারা সেটিতে বিশ্বাস করে না।
তাদের মূল লক্ষ্য তো ভিন্ন। এবং আপনি তারা এই গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার এসবও কিন্তু তারা বিশ্বাস করেন। জি, কিন্তু নারীর আপনাদের, আমি স্বাধীনতাতেও যদি তারা আসলে বিশ্বাস করেন আপনাদের না, কথা কিন্তু তারা বারবার আজকে প্রশ্ন করি, এই যেহেতু যেটি আপনাকে ধারণ ভাই, করছে। আপনাকে আমি প্রশ্নবিদ্ধ করি, যে জবাবটা আপনার কাছ থেকে আপনাদের বিষয় নিয়ে বেশি জানতে চাই, যে আপনারা গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেন, কিন্তু আপনারা তখন আবার শিবির রাজনীতি করতে পারবে না, তাদেরকে পেলে পেটাতে হবে, আবার ধরেন মানে তাদের ভোট করা তো দূরের কথা, মিছিলে জোর করে আসতে চাই বা না চাই জোর করে আনা হবে, এই বিষয়গুলো তো গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যায় না, তাই না? সেগুলো তো ছাত্রলীগের সাথে জড়িয়ে ছিল এই বিষয়গুলো। তাহলে আপনারাও বা মুখে এক বলেন বা কাজে অন্য করেন, তাই নয় কি? আপনারাও তো সেরকমই। না, একটি হচ্ছে যে পলিটিক্যাল স্ট্রাগল তো আমরা চালিয়ে যাই, এবং আমরা সেই লড়াইটি যা ধর্মভিত্তিক সংগঠন হিসেবে, যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত সংগঠন হিসেবে, স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে রাজনৈতিক সংগ্রামটা আমরা চালিয়ে যাই। কিন্তু ইসলামী ছাত্র শিবির এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরও কিন্তু অংশগ্রহণ করেছে, তারাও প্যানেল দিয়েছে, তারাও প্রার্থী দিয়েছে, তারাও প্রচারণা চালিয়েছে। তো আমরা যেটি বলছি যে তাদের প্রতারণাগুলো তুলে ধরছে, কিন্তু এর পূর্বে অনুষ্ঠিত ছাত্র সংসদ গুলোতেও কিন্তু তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ তার আদর্শিক অঙ্গীকারের জোরে শিক্ষার্থীদের শক্তির উপর ভর করে, সাংগঠনিক জনপ্রিয়তার উপর ভর করেই কিন্তু আমরা নির্বাচনগুলোতে তাদেরকে পরাজিত করতে পেরেছি। এবং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে বাংলাদেশ ছাত্রলীগ এই প্রতিকূল পরিস্থিতিতে, এই ঝঞ্ঝামুখর সময়ে, এই দমন পীড়নের সময় বাংলাদেশ ছাত্রলীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেল, সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। এবং আমরা সংখ্যাগরিষ্ঠতা রাজনীতি, বিজয়ের রাজনীতি, গণতান্ত্রিক রায়ের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে পারতাম বলে আমরা দৃঢ়ভাবে জি, বিশ্বাস আপনি করি। বিশ্বাস করেন। জি, সাদ্দাম, আপনি বলছিলেন যে আপনাদের কোনো নির্দেশনা ছিল না, যেহেতু আপনারা এটাতে অংশগ্রহণ করতে পারছেন না বা গণতান্ত্রিক হচ্ছে না, মানে ছাত্রলীগের প্রতি বা সমর্থকদের প্রতি কোনো নির্দেশনা ছিল না, ছাত্রলীগকে অংশগ্রহণ করতে দেয়া হলো না, তারপরেও 75 থেকে 78% ভোট পড়লো এই নির্বাচনে। মানে আমি এই প্রশ্নটা করছিলাম এই কারণেই যে তাহলে ছাত্রলীগ কি ইররেলিভেন্ট, মানে ছাত্রলীগ নাই কোথাও, তারপরেও এত সংখ্যক ভোট পড়লো। এবং এটা বলা হচ্ছে যে স্মরণকালের 72 থেকে দেখছিলাম একটা বিশ্লেষণ, এমনকি আপনারা যে নির্বাচন করেছেন ডাকসু, তার চেয়ে বেশি ভোট আসলে এই নির্বাচনে পড়েছে, যেখানে ছাত্রলীগ নাই। তাহলে কি ছাত্রলীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? না, একটি হচ্ছে আপনি যে বললেন এর আগে বিএনপির একজন রাজনৈতিক নেতা, তার প্রসঙ্গ ধরে যদি বলেন, আপনি যদি দেখেন যে আমি ভোটের পরিসংখ্যান ধরেই যদি তার কথার ব্যাখ্যা করি বা যুক্তি তুলে ধরি, আপনি দেখবেন যে জগন্নাথ হল, যেটি আমাদের আহ, বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক অঙ্গীকারের জন্য একটি শক্তিশালী আমরা একটা হলই বলবো, একটা শক্তিশালী সংগঠন ইউনিট, সেখান থেকে আপনি তাদের যে প্রহসনের নির্বাচন, তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন, তাদের যে পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচন, সেখানেও কিন্তু ছাত্রদলের ভিপি প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। সেখানে জিএস পদে ছাত্র ইউনিয়নের বেশি সংখ্যক ভোট পেয়েছেন জিএস পদপ্রার্থী। তো বাংলাদেশ ছাত্রলীগ যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করতো, বাংলাদেশ ছাত্রলীগ যদি ভোটের ফলাফলটিকে প্রভাবিত করার চেষ্টা করতে চাইতো, তাহলে তো বাংলাদেশ ছাত্র এই জগন্নাথ হলই তো তার সবচেয়ে বড় প্রমাণ যে বাংলাদেশ ছাত্রলীগ এই নির্বাচনে সাংগঠনিক ভাবে কোনো ধরনের সংশ্লেষণ, কোনো ধরনের সম্পৃক্ততা রাখতে চায়নি এই নির্বাচনকে ঘিরে। আর আপনি যেটি বলছেন সেটি হচ্ছে যে 78% এই যে ভোট গ্রহণ, এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা ধরনের প্রশ্ন আসছে। এবং এটি আজকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্বাচনে আপনি দেখবেন যে 18টি কেন্দ্র ছিল, এই নির্বাচনে ভোট কেন্দ্র হচ্ছে 8টি। আপনি দেখবেন যে ভোটের সময়সীমা গতবারে আমাদের মনে আছে, এবং এবারে আপনি যদি পত্রিকাগুলোর প্রতিবেদন দেখেন, দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আহ, শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি সেই অর্থে ছিল না, কিন্তু তারপরে কিন্তু ভোটের সংখ্যাটি 78% হয়েছে। আপনি যদি জাকসুর ইলেকশনের সঙ্গে যদি দেখেন, সেখানে 11-12 হাজার ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39,000 ভোটার, সেখানে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী সেখানে আবাসিক রয়েছে, সেখানে বুথের সংখ্যা বেশি, সেখানে কেন্দ্রের সংখ্যা বেশি। এবং শুধু তাই নয়, সেখানে আপনার 2 ঘন্টা 5টা থেকে সময়সীমা 7টা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও কিন্তু সেখানে ভোটের পরিমাণ আপনি দেখবেন যে 67% দেখানো হয়েছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে 78%-এ পরিণত হয়েছে। এবং আজকেও যদি আপনি কিছুক্ষণের আগে পরিসংখ্যান দেখেন, তাহলে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে। যেহেতু আপনি ঢাকা, এবং আরেকটি তথ্য আপনি যদি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী, এটি কিন্তু পার্থক্যটা এখন ইতিমধ্যে অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যাটা বেড়ে গেছে। দুপুরের পর থেকে যেখানে শিক্ষার্থীর সংখ্যা যথেষ্ট সংখ্যক ছিল না, সেখানে 78% ভোট নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটি প্রশ্ন রয়েছে। এবং হল সংসদ, কেন্দ্রীয় সংসদের নির্বাচনের ফলাফলে যে তারতম্যটি দেখা গেছে, তো এটি আসলে ইতিমধ্যে এক প্রকার প্রমাণিতই বলা যায় যে এই স্বয়ংক্রিয়ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনই আসলে শিক্ষার্থীদের ভোট দেওয়ার দায়িত্বটি বিশ্ববিদ্যালয় প্রশাসনই গ্রহণ করেছে বলে মনে করা যথেষ্ট কারণ হচ্ছে। জি, আপনারা বলছেন মনে করার যথেষ্ট কারণ আছে, কিন্তু এরকম মনে করে কেউ তো চ্যালেঞ্জ করলো না বা কারো কাছে এই প্রমাণগুলো উপস্থাপন করে এটি তো প্রমাণিত করা হলো না। যদি তাই হয়ে থাকে, যারা হারলেন তারা কেন এটি প্রমাণ করলেন না? অভিযোগ উপস্থাপন করেছেন, আপনার সাথে আমি একমত, দেখেছি আমরা গণমাধ্যমে সেটি, কিন্তু কেউ তো প্রমাণ করলেন না যে এরকম। এবং শিবিরের প্যানেল থেকে যারা জয়ী হয়েছেন, আমার এই অনুষ্ঠানে কথা বলছেন, আমি এই প্রশ্ন করছিলাম
যে এমন অভিযোগ করেছেন যারা পরাজিত হয়েছেন, তিনিও ঠিক একই উত্তর আমাকে দিয়েছিলেন যে কেউ তো প্রমাণ নিয়ে হাজির হলেন না, কেউ প্রমাণ করুক তারপরে আমরা মেনে নেব। সেটা তো কোনো প্রমাণিত হলো না সাদ্দাম। দেখুন, এই সরকার 5ই আগস্টের পর থেকে ক্ষমতায় রয়েছে, এই সরকার তো অসাংবিধানিক ভাবে ক্ষমতায় আছে, এই সরকার তো সাংবিধানিক কোনো আইন, জনগণের ম্যান্ডেট, কোনো ধরনের বৈধতা, কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তো এই সরকার ক্ষমতায় আসেনি। এই সরকার তারপরে তারা ক্ষমতায় আছে, তার মানে এই নয় যে এই সময়টুকু তার বৈধ হয়ে গেল। সামরিক স্বৈরশাসকেরা ক্ষমতায় ছিল দশকের পর অধিক সময় ধরে, তারা ক্ষমতায় ছিল। তার অর্থ এটি নয় যে তারা তাদের ক্ষমতা গ্রহণটি বৈধ হয়ে গেল, তাদের প্রক্রিয়াটি বৈধ হয়ে গেল, তাদের যে যে প্রহসনের নির্বাচন তারা দেখা যাচ্ছে মঞ্চস্থ করছে সেটি বৈধতা অর্জন করে যাচ্ছে। আমরা মনে করি যে যেহেতু রাষ্ট্রযন্ত্রকেই তারা দখল করে নিয়েছে, রাষ্ট্রযন্ত্রকেই তারা ব্যবহার করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে তারা সেটি ব্যবহার করছে এবং সেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এক ধরনের দমনমূলক পরিবেশের মধ্যে আপনার যখন কথা বলারই কোনো স্বাধীনতা নেই, আজকে বাংলাদেশের অভ্যন্তরে সরকারের একজন যদি বিরোধিতা করে টক শোতে অংশগ্রহণ করে, লাইভে প্রোগ্রাম করার কথা, বিরোধী মতের কোনো ঠাঁই দিচ্ছে না বাংলাদেশে। আপনার একমাত্র, আপনি যদি সরকারকে সমর্থন করতে পারেন, সেটি যদি আপনি প্রমাণ করতে পারেন, তারপরে আপনার টুকটাক সমালোচনা, টুকটাক বিরোধিতা, টুকটাক অভিযোগ উত্থাপন করার স্বাধীনতা থাকছে। তো আপনি তো বিরোধী মতকে কোনো ধরনের স্পেস দিচ্ছেন না, প্রমাণ উত্থাপন করার মতো কোনো পরিবেশ দিচ্ছেন। তো সেটি তো আসলে প্রমাণিত। তারা আজকে সমস্ত কিছু দখলে রেখে, সমস্ত কিছু কবজায় রেখে এবং দমন পীড়নের স্টিম রোলার চালিয়ে আবার তারাই বলবে যে প্রমাণের দায়িত্বভার অন্যদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আসলে আমি মনে করি সেটি সুবিবেচনা করার কোনো বিষয় নয়। জি, এই যে প্রহসন করে ক্ষমতা দখল করে রাখার কথা বলছেন, এই ঠিক আমি মনে হচ্ছিল যে এই কথাগুলো একই রকম ভাবে আগে শুনতাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং তখন বলা হতো প্রহসনের নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রেখেছে। একবার না দুইবার না, মানে একাধিকবার এভাবে চলে যাচ্ছিল, এবং সামনে আরো কতদিন থাকতো সেটিরও কোনো ইয়াত্তা ছিল না। এই একই রকম অভিযোগগুলো কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিক একই কথা আপনিও নিশ্চয়ই শুনেছেন সাদ্দাম। না দেখুন, সুস্পষ্ট ভাবে পার্থক্য রয়েছে। কারণ আপনি গণতান্ত্রিক পথ পরিক্রমায় ত্রুটি বিচ্যুতি নেই সেটা আমি বলবো না, সরকারের হোক, রাজনৈতিক দলের হোক, আমাদের হোক, ছাত্র সংগঠন হিসেবে হোক, অবশ্যই সীমাবদ্ধতা আছে, অবশ্যই ত্রুটি বিচ্যুতি আছে, অবশ্যই পারফরমেন্স নিয়ে আসার জায়গা রয়েছে, অর্জনের জায়গা রয়েছে, আবার মানুষের কষ্টেরও হয়তো জায়গা থাকতে পারে। কিন্তু আপনি দেখুন যে আপনি যদি পার্থক্যটা করেন অন্যান্য সময়ের সঙ্গে, এক, নির্বাচনটি উন্মুক্ত ছিল কিনা, নির্বাচনের সুযোগটি সবার জন্য উন্মুক্ত ছিল কিনা, সব সময় ছিল। সেটি বিএনপি নির্বাচনে কখনো অংশগ্রহণ করেছে, কখনো করেনি, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আজকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের আগে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটি আপনি বন্ধ রেখেছেন। ঠিক এই মুহূর্তে কারাবন্দী সংসদ সদস্যের সংখ্যা শতাধিক। আপনি যদি দেখেন বাংলাদেশের, এমনকি আইন করে বলে দেওয়া হয়েছে, আপনি দেখুন যে আপনি নিজেই সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত আছেন, আপনার নিজের সংবাদ মাধ্যমেই আমাদের আওয়ামী লীগ হোক, অন্যান্য রাজনৈতিক দল হোক, কত মানুষ এসে কত কথা বলে গেছে। আজকে বাংলাদেশে এতগুলো সংবাদ মাধ্যম, আজকে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমে একজন আওয়ামী লীগ নেতা আপনি বলতে পারবেন যে 5ই আগস্টের পরে কথা বলতে পেরেছে? অথচ আপনার কর্মসূচিতে, আপনার প্রোগ্রামে কতজন এসেছে? আজকে আপনি আইন করে বলে দিয়েছেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, এমন কিছু তো আমরা নয়, আমরা যারা রাজনৈতিক কর্মী, আপনি যদি আওয়ামী লীগের পক্ষে যায়, কিংবা এই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে যে আপনি যদি সংবাদ করেন, আপনি যদি লেখেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, আপনিও কিন্তু একজন সন্ত্রাসী, আপনার নামও কিন্তু যাত্রাবাড়ি থানায় মামলাটা হওয়ার সুযোগটা কিন্তু থাকছে। এবং যারা টুকটাক এর মধ্যে দুই তিনজন কথা বলছে, কথা বলার পরের দিন কিন্তু কারাবন্দী হতে হচ্ছে। প্রেস, ঢাকা রিপোর্টার ইউনিটি তিনি কথা বলতে গেছেন, তারা তো আওয়ামী লীগ করেন না, তারা সিভিল সোসাইটির অংশ, তারা ন্যূনতম কথা বলতে এবং সত্যি কথা কথা বলার সুযোগ পায়নি, অনুষ্ঠানটি আয়োজন করার চেষ্টা করছে, তাদেরকেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। 4 লাখ নেতাকর্মী এই বিগত 11 মাস 12 মাস সময়ের মধ্যে তারা কারাবন্দী হয়েছে। তো পার্থক্যটি কিন্তু সুস্পষ্ট। এবং এই মবের কারণে সহিংসতার পার্থক্যটা যে সুস্পষ্ট ঘটনাগুলো কোথায়? ঘটেছে, মানে হ্যাঁ, হত্যাকাণ্ডের আপনি বলছেন শিকার এরকম হচ্ছে কথা বলার দেশব্যাপী। স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, কিন্তু সাদ্দাম, মানে আপনাদের সময় কেন কিশোর মোশতাকদের কথা তো আমরা ভুলে যাই নাই, যে একটা কার্টুন এঁকেছেন, একটু লিখেছেন, তাদেরকে জামিন না দিয়ে একজন তো মারাই গেলেন জেলখানায়, জামিন না পেতে পেতে, মানে আবেদন করতে করতে 7বার বা 8বার জামিনের আবেদন না তাদের দেখুন নামঞ্জুর। দেখুন দেখুন, জি। আমি আমি যে উদাহরণগুলো তুলে ধরলাম এটি কিন্তু পার্থক্যগুলো তুলে ধরার জন্যই, যে বর্তমানে এটি ছিল এবং 2008 থেকে 2024 সালের বাস্তবতা এটি ছিল, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাস্তবতা এই সুযোগগুলো নেই। এর বাইরে ব্যত্যয় ঘটেনি, আইনের অপপ্রয়োগ ঘটেনি, রাজনৈতিকভাবে অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত প্রয়োগ করতে পারেনি, সেটি কিন্তু আমি বলিনি, সেটি বলিনি, অবশ্যই সেটি ঘটেছে, সেই জায়গায় সেই সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে বর্তমান সার্বিকভাবেই রাষ্ট্র ব্যবস্থা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে, এক ধরনের ফ্যাসিবাদী বন্দোবস্ত তারা গ্রহণ করেছে, যেখানে আপনার এই কোনো কিছু করার স্বাধীনতা আপনার থাকছে না। আজকে এই এই পার্থক্যটির কারণেই আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলা, যেটি আমরা এই অনেক সংকট, অনেক সীমাবদ্ধতা, অনেক চ্যালেঞ্জ কিংবা ত্রুটি বিচ্যুতি নিয়েও যে গণতান্ত্রিক পথ আমরা পাড়ি দিচ্ছিলাম, আজকে সে বাংলাদেশের গণতন্ত্রকেই
সম্পূর্ণভাবে কুক্ষিগত করা হয়েছে। সাদ্দাম, আপনি বলছেন যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা একরকম কায়েম করছে বাংলাদেশে, এমন হয় আওয়ামী লীগ ছাড়া আর বাকি সব দল মানে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য অভিযুক্ত করছে। আমি একটু আবারও ডাকসু নির্বাচনের প্রসঙ্গে আসি এবং জাকসু তারপরে রাকসু নির্বাচন হবে সেদিকটা একটু কথা বলি যে শিবিরের আপনাদের মানে ছাত্রলীগের মধ্যে গুপ্ত থাকার যে অভিযোগটা সেটি এখন আবার খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে। আমরা এমনকি এখন যিনি ভিপি নির্বাচিত হয়েছেন সাদেক কায়েম, তিনি ছাত্রলীগের মিছিলে গেছেন, তিনি শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি তাকে কিভাবে চিনতেন? ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা কেমন ছিল? এটাই তো বলে যে দেখুন ছাত্রলীগের অভ্যন্তর অনুপ্রবেশ করছে। ছাত্রলীগ করার কারণে আপনি দেখুন সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে কি প্রশ্ন এসেছে? সাদিক কায়েমের তো ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করার, স্লোগানে অংশ নেওয়ার ভিডিও অডিও সবকিছু তো রয়েছে। তার প্রার্থিতা কি বাতিল হয়েছে? অথচ আরেকজনের প্রার্থিতা কিন্তু ঠিকই বাতিল হয়েছে। জিএস যিনি নির্বাচিত হয়েছেন, প্রহসনের নির্বাচন হোক, নিয়ন্ত্রণের নির্বাচন হোক, তাদের যে নৈতিকতার মানদণ্ড, তারা যে নিয়ম কানুন কার প্রার্থিতা মাপকাঠি বাতিল রয়েছে, হয়েছে? সাদিক মানে আমি ওনাদের প্রার্থিতা কি মনে বাতিল করতে হয়েছে? পারছি না, আপনি আমাকে একটু হ্যাঁ, বলে দেন কার প্রার্থিতা বাতিল হয়েছে। আপনি যেটি নিয়ে রিড করা হয়েছে, জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই ইলেকশনে ভিপি পদে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আরেকজনকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে। এস এম ফরহাদ ছাত্রলীগে পদবি গ্রহণ করেছেন, এটা তো বাস্তবতা। সেই তার কি প্রার্থিতা বাতিল করা হয়েছে, অথচ আরেকজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এটি নিয়ে যখন আইনগত প্রশ্নটি তুলবে, তখন সেই আইনগত প্রশ্নের বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জবাব দিতে পারবে? তো এটি তো তাদের তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন, তাদের স্ক্রিপ্টেড নির্বাচন, সেখানে কিন্তু তাদের মধ্যেই যে মতদ্বৈততা রয়েছে, যে দ্বিচারিতা রয়েছে, যে ধরনের ত্রুটিপূর্ণ যুক্তি তারা দিচ্ছে, তাদের যুক্তিতেই কিন্তু তারা আসলে ধরা পড়ছে। জি, আরেকটি যদি আপনি আপনি কি আমাকে দেখেন, এটা বলবেন যে তারা আসলে ছাত্রলীগে কিভাবে, যদি আপনি দেখেন, আপনি যেটি বলছিলেন জি আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তারা আসলে ছাত্রলীগে কিভাবে এতদিন গুপ্ত থাকলো, মানে শিবিরের নেতাকর্মীরা কিভাবে সবাই ছাত্রলীগে বা এখন যাদেরকে দেখা যায় আন্দোলন সবাই ছাত্রলীগে গুপ্ত থাকার বিষয়টা এটি কেন থাকলো বা কিভাবে থাকলো? আপনারা মানে জোর করে ভেরাতেন বলে সবাইকে ভিড়তে হয়েছে, বিষয়টা এমন? আসলে তারা কিন্তু তেমনই বলছেন যে জোর করে আপনারা মিছিলে নিতেন, আপনারা সিট তার মানে সিট থেকে তাদেরকে বঞ্চিত করতেন, যেটা ন্যায্য তাদের পাবার কথা, সেখান থেকে যদি ছাত্রলীগ না করতো বা ছাত্রলীগের মিছিলে না যেত, এই কারণেই কি আসলে এত গুপ্ত শিবির বা গুপ্ত অন্যান্য দলের অনুপ্রবেশ? আমি শুরুতেই যে বিষয়টি বলেছি যে কেউ যদি কোনো রাজনৈতিক সংগঠন করে, তার যদি নৈতিক দুর্বলতা না থাকে, তার যদি আদর্শিক অঙ্গীকারটি দৃঢ় থাকে, সে তার সংগঠন নিয়ে রাজনীতি করবে। কেউ যদি অন্যায়ও করে, এমনকি আমরা যদি অন্যায় করে থাকি, আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রতিরোধ গড়ে তুলবে, এটি কিন্তু স্বাভাবিক নিয়ম। অথচ কিন্তু আপনি যাদেরকে বলছেন যে অনুপ্রবেশের ঘটনাগুলো তারা করেছে, ইনফিল্ট্রেশন করেছে, এটির মাধ্যমে কিন্তু আপনি সামাজিক চুক্তি ভঙ্গ করছেন। আপনার যে ব্যক্তিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেই নৈতিক দায়বদ্ধতা আপনি ভঙ্গ করছেন। এবং তৃতীয় আরেকটি বিষয়, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী আপনি দেখুন তাদের মুনাফিকি কর্মকাণ্ডগুলো, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সুস্পষ্ট করে বলে দেওয়া আছে যে আপনি শিবিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন রাজনৈতিক সামাজিক সংগঠনে আপনি যোগ দিতে পারবেন না। অথচ তারা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ছাত্র শিবিরের যে দৃষ্টিভঙ্গি তার সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি রাজনীতিতে বিশ্বাস করে, অথচ তারা কিন্তু তাদের যে দেয়া কথা সেটির লঙ্ঘন ঘটিয়ে কিন্তু তারা এই বাংলাদেশ ছাত্রলীগ সহ এবং জাতীয়তাবাদী ছাত্র দলেও আমি বিশ্বাস করি, বামপন্থী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে তারা যোগ দিয়েছে। তার মানে তাদের নৈতিক ভিত্তিটি দুর্বল, তার মানে তারা প্রতারণের আশ্রয় গ্রহণ করছে, তার মানে তারা ছদ্মবেশটা ধারণ করছে। এবং আমরা তো স্বীকার করছি, আমরা তো এটি অবলীলায় স্বীকার করছি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এবং অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে আপনি দেখুন যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে ঘটে। যেমন কি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের উপর নিপীড়নের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কর্মীরা কিভাবে সম্পৃক্ত ছিল। যে গেস্ট রুম নির্যাতন, গণরুম নিপীড়নের ঘটনার কথা বলা হয়, আজকে তারাই কিন্তু বলেছে, নির্বাচনকে কেন্দ্র করে আপনি নিজেও সম্ভবত দেখেছেন যে তারা সুস্পষ্ট প্রমাণ সয়ে বলেছে যে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে কিভাবে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে। যাতে করে আপনারা কিছু করলেন না কেন? ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে তারা এগুলো করতে পারলো, আপনারা কেন চুপচাপ? কি ব্যবস্থা নিয়েছিলেন? দেখুন, এই দায়িত্ব আমরা স্বীকার করছি। এই জায়গায় অবশ্যই আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, এই জায়গায় অবশ্যই আমাদের ত্রুটি বিচ্যুতি অবশ্যই হয়েছে। এবং শুধু আমাদের নয়, আমরা তো মনে করি যে ছাত্র শিবিরের এই যে রাজনৈতিক এই যে কৌশল দৃষ্টিভঙ্গি, সেটি হচ্ছে যে তারা ইনফিল্ট্রেশন করা, অন্য সংগঠন অনুপ্রবেশ করা, শুধুমাত্র ছাত্রলীগ নয়, বামপন্থী সংগঠন, ছাত্রদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর অভ্যন্তরে অনুপ্রবেশ করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করা, অন্য সংগঠনগুলোকে শিক্ষার্থীদের কাছে অজনপ্রিয় করে তোলা, আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং সেটির মাধ্যমে দায়ভার সেই সংগঠনের উপর চাপিয়ে দেওয়া। এটি প্রমাণ করে যে তারা যে ধরনের প্রতারণাপূর্ণ, সততাপূর্ণ
এবং এবং যে ধর্মীয় জায়গা থেকে যে নৈতিকতার জায়গা আছে সেই নৈতিকতার বালাই না করে কিন্তু তারা রাজনীতিটা করে গেছে এবং সেটি আপনারা তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, আপনাদের নৈতিক অবস্থান কি ছিল, কিভাবে এই অনুপ্রবেশগুলো করলো? আপনাদেরকে কোনো যাচাই বাছাই প্রক্রিয়া ছিল না? সেটা তো বাদ দিলাম, আসলে যে অনুপ্রবেশ কিভাবে হলো সেই ব্যাখ্যা যখন জানতে চাই, জানা যায় যে যেটি আমি বলছিলাম যে সিট পাবে না তারা যদি ছাত্রলীগের মিছিলে না যায়, তাদেরকে মারধর খেতে হবে, তারা বঞ্চনার শিকার হবে। এই যে বিষয়গুলো তারা করবেটা কি আসলে? একদম গ্রাম থেকে আসা ছাত্ররা যদি এভাবে বাধ্য করেন আপনারা, অনুপ্রবেশ না করে কি করবে? দেখুন সিটের বিষয়টি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়, এটি একটি। আরেকটি দিক হচ্ছে যাদেরকে আপনি কথা বলছেন, এমনকি যারা এই এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছে ছাত্র শিবিরের নেতৃত্ব অপরাপর, সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্বিঘ্নে হলে থেকেছে।